আজকের ক্লাসে আমরা মূলত কোন টপিকগুলোর উপর জোর দেবো সেটা আমরা একটুখানি দেখে নিই। আমরা আজকে টাইপ 4 পড়ব। টাইপ 4টা কি? রেডক্স রিয়াকশান, মানে অক্সিডেশন রিডাকশান রিয়াকশান, জারণ বিজারণ বিক্রিয়া। ঠিক আছে, অক্সিডেশন অ্যান্ড রিডাকশান, এটা টাইপ 4-এ পড়ব। তারপর আমি কিছু জিনিস বলে দিই, তাহলে তোদের প্রথমে কাজ কি হবে, আমার ক্লাস 11-এর জারণ সংখ্যার ক্লাসটা পুরো ক্লিয়ার করা, এটা কাজ হবে প্রথমে বাড়ির। ঠিক আছে, এটা ক্লিয়ার করলেও কিন্তু অনেক কিছু হবে। ঠিক আছে, এইটা ক্লিয়ার করার পর তোরা দেখবি আমি অনেক কিছু করিয়ে দিয়েছি এখানে। এইটা ক্লিয়ার করার পর তোদের বই থেকে যে টপিকগুলো বলছি এগুলো একটু দেখতে হবে। ব্যতিক্রমী জারণ সংখ্যা, মানে জারণ সংখ্যার ব্যতিক্রম কি কি দেখা যায়। যেমন দেখবি ছায়ার বইতে পরিষ্কার আছে, বই থেকে পড়লেই হবে, CrO5-এ এর জারণ সংখ্যা +10 হওয়ার কথা, কিন্তু +10 না হয়ে এর জারণ সংখ্যা হয় +6। তাহলে তোদের এখানে কাজ হবে ব্যতিক্রমী জারণ সংখ্যাগুলো 1, 2, 3 করে খাতায় পয়েন্ট করে করে নোট ডাউন করে করে এই জারণ সংখ্যাগুলো একটু মুখস্থ রাখা, বা যারা বুঝে পড়তে পারবি তারা বুঝে পড়বি, মুখস্থ রাখাই ভালো। আসতে পারে কিন্তু কোশ্চেন। তাহলে তোদের বাড়িতে কাজ হবে ব্যতিক্রমী জারণ সংখ্যা, এটা তোদের বাড়িতে আগে দেখে নেওয়ার কাজ হবে কিন্তু। ঠিক আছে, ব্যতিক্রমী জারণ সংখ্যাগুলো ছায়ার বই থেকে দেখে একটু মুখস্থ করে নিবি। দেখবি টপিক থাকবে ব্যতিক্রমী জারণ সংখ্যা বলে, দেখবি একটা টপিক থাকবে, সেইখানে তোরা ব্যতিক্রমী জারণ সংখ্যাগুলো দেখবি। আচ্ছা, কোথাও কারোর পড়তে গিয়ে যদি অসুবিধা হয় লজ্জা না করে আমাকে ফোন করবি। হতে পারে আমি বলতেই পারিস যে ক্লাস 11 স্যার আমি এইটা একটু বুঝিয়ে দিন, বা ফোনেই আমি বলে দেবো, তোরা আমায় ফোন করবি। কিছু মেসেজ করা বা কিছু করার দরকার নেই, ফোন করলেই আমার কাজ হবে। ঠিক আছে, আচ্ছা এবার চলে যাই আমরা টাইপ 4 রেডক্সে যাব। তো ওই ব্যতিক্রমী জারণ সংখ্যাগুলো কিন্তু তোদের কাজ দিলাম। তার আগে আমি কি বলেছি, আমার জারণ সংখ্যার ক্লাসটা তার আগে দেখে নিতে হবে। ঠিক আছে, তো এবার আমরা একটু চলে যাই জারণ সংখ্যা দেখার পর আমি কয়েকটা জিনিস আগে বলে দিই। হ্যাঁ, আগে একটু পড়িয়ে নিই, তারপর প্রবলেম করে ক্লাসটায় যাব। জারণ বিজারণ এই ব্যাপারগুলো একটু রিমাইন্ড দিয়ে দিই, যে জারণ কোনটা বিজারণ কোনটা। ধর এখানে আছে কার্বন মনোক্সাইড, এদিকে গিয়ে অক্সিজেনের সাথে বিক্রিয়া করেছে, আমি আর ব্যালেন্স করলাম না। এখানে কার্বন মনোক্সাইডে কার্বনের জারণ সংখ্যা কত? +2। ফট করে কিন্তু এই ক্লাসটায় ঢুকবি না যাদের কাঁচা আছিস, যাদের জারণ সংখ্যা করা নেই। এগুলো কিন্তু আমার আগের 11-এর ক্লাসটা দেখে তারপর এটাই আসবি। ঠিক আছে, যেখানেই অসুবিধা হবে ফোন করবি, যে ক্লাস খুঁজে পাচ্ছি না স্যার কোন ক্লাসটা দেখবো, আমায় ফোন করবি। তাহলে CO2-তে C এর জারণ সংখ্যা +2। ঠিক আছে, ওই ক্লাসটা দেখলে পুরো ক্লিয়ার হয়ে যাবে, তারপর এটা দেখবি, কোনো অসুবিধা হবে না। আচ্ছা, এই যে জারণ সংখ্যা কার্বনের বাড়ল, জারণ সংখ্যা বৃদ্ধি পেলে আমরা সেটাকে বলি জারণ। জারণ সংখ্যা বৃদ্ধি পেলে আমরা সেটাকে কি বলি? আমরা সেটাকে বলি জারণ। ঠিক আছে, আচ্ছা জারণ সংখ্যার হ্রাস পেলে আমরা সেটাকে বলি বিজারণ। আমি আরেকটা বিক্রিয়া লিখি, ধর একটা বিক্রিয়া লিখলাম Zn প্লাস H2SO4, অ্যারো দিয়ে ZnSO4 প্লাস H2। ঠিক আছে, তো এখানে জিঙ্কের জারণ সংখ্যা 0, এখানে জিঙ্কের জারণ সংখ্যা +2। ঠিক আছে, যে আবার বারবার একটাই কথা বলেই যাচ্ছি, যে এখানে ZnSO4 জারণ সংখ্যা +2 কী করে হলো, আমার ওই জারণ বিজারণের যে লিঙ্কটা দিয়েছি ওই লিঙ্কটাতে ক্লিক করে ইউটিউবে গিয়ে দেখে নিবি ক্লাস 11-এর জারণ সংখ্যা, তারপর এই ক্লাসটা দেখবি, কোনো রকম সমস্যা হবে না। টাইম একটু বার করে দেখে নিবি। এখানে এর কি হচ্ছে, এর জারণ হচ্ছে, জিঙ্কের জারণ সংখ্যা 0 থেকে বেড়ে গিয়ে কি হচ্ছে, +2 হচ্ছে, তাই এখানে জারণ হচ্ছে। ঠিক আছে, তেমনি এটাতে উল্টোভাবে যদি গিয়ে দেখি সেটাতে এর বিজারণ হবে। ঠিক আছে, তো এইভাবে জারণ আর বিজারণ এই ঘটনাটা ঘটছে। আচ্ছা, এখানে যদি এর জারণ হয় জিঙ্ক থেকে ZnSO4, এর যদি জারণ হয়, তাহলে এই যে জারণটা হলো, এই জারণটা ঘটতে সাহায্য কে করলো? এ করলো। এই যে জিঙ্ক থেকে ZnSO4 তৈরি হলো, এ যদি SO4টা না ছাড়তো তাহলে Zn থেকে ZnSO4 তো হতো না। তাহলে এই Zn থেকে ZnSO4 যে হলো, এটা হতে সাহায্য কে করলো? এ। তাহলে এ এখানে হয়ে গেল জারক পদার্থ বা জারক দ্রব্য। ঠিক আছে, মানে যার নিজের বিজারণ হয় এখানে এর বিজারণ হচ্ছে, কারণ এখানে জারণ সংখ্যা 0 হয়ে গেছে, এখানে দেখবি +1 আছে, তাহলে এর এখানে কি হচ্ছে? বিজারণ। তাহলে যার নিজের বিজারণ হয় এর বিজারণ হচ্ছে, তাহলে এ হচ্ছে জারক দ্রব্য, আর যার নিজের জারণ হয় সে হবে কি দ্রব্য? বিজারক দ্রব্য। বোঝা গেল? তাহলে যার নিজের জারণ হবে, এগুলো সব খাতায় তোরা লিখে নিবি, কিন্তু যাদের যা অসুবিধা আমি কিন্তু বাংলাতেই বোঝাচ্ছি। যার নিজের জারণ হবে,
যার নিজের জারণ হবে সে অন্যকে বিজারিত করবে, মানে যার জারণ হলো সে বিজারক দ্রব্য, যার বিজারণ হলো সে হচ্ছে জারক দ্রব্য। ঠিক আছে, এই কনসেপ্টটা আমাদের একটু দরকার, মানে জারক দ্রব্যের নিজের বিজারণ হবে আর বিজারক দ্রব্যের নিজের জারণ হবে। ঠিক আছে, বোঝা গেল এটা? আচ্ছা, এইটা যদি বোঝা যায়, আগের দিন কত নম্বর এমসিকিউ হয়েছে আমার মনে নেই, তোরা নাম্বার নোট করে এগোতে থাকবি, আমি শুধু কোশ্চেন নাম্বার ফেলে ফেলে করাচ্ছি। ঠিক আছে, আচ্ছা দেখ, 1 নম্বর আজকে একটা কোশ্চেন করাই, প্রথম কোশ্চেন আজকের, যে এই টাইপ 4-এর হুইচ অক্সাইড অ্যামং দি ফলোয়িং, মানে নিচের অক্সাইডগুলির মধ্যে কোন অক্সাইডটি ক্যান নট অ্যাক্ট অ্যাজ এ রিডিউসিং এজেন্ট, রিডিউসিং এজেন্ট। ঠিক আছে, এটা DU বুঝতে পারছিস নিশ্চয়ই, রিডিউসিং এজেন্ট। আচ্ছা, অপশানে আছে SO2B, NO2C, CO2 আর D হচ্ছে ClO2। বলছে এইগুলোর মধ্যে কোন অক্সাইডটা রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করবে না। রিডিউসিং এজেন্টের বাংলা হচ্ছে বিজারক দ্রব্য হিসেবে কাজ করবে না। এই অক্সাইডগুলির মধ্যে কোন অক্সাইডটি বিজারক দ্রব্য হিসেবে কাজ করবে না। ঠিক আছে, ঠিক আছে, তো আমি দেখে নিই এবার। দেখ, বিজারক দ্রব্য হিসেবে কাজ করবে না, বিজারক দ্রব্য মানে কি? বিজারক দ্রব্য মানে নিজের জারণ ঘটতে হবে, তাই তো? নিজের জারণ যার ঘটবে সে অন্যকে বিজারিত করাবে, সে হবে বিজারক দ্রব্য। মানে বিজারক দ্রব্য সেই হবে যার নিজের জারণ হবে। তাহলে আমাকে এখানে দেখতে হবে এই 4টে অক্সাইডের মধ্যে কার নিজের জারণ হবে না। এখানে এসের জারণ সংখ্যা হচ্ছে +4, এনের জারণ সংখ্যা +4, এরও +4, এরও +4। ঠিক আছে, এবার দেখ, সালফারের জারণ সংখ্যা, সর্বোচ্চ জারণ সংখ্যা হচ্ছে +6, নাইট্রোজেনের সর্বোচ্চ জারণ সংখ্যা দেখবি +5, Clএরও সর্বোচ্চ জারণ সংখ্যা দেখবি +7, কিন্তু কার্বনের সর্বোচ্চ জারণ সংখ্যা হচ্ছে +4। মানে CO2তে কার্বনের জারণ সংখ্যা +4, CO2তে C এর জারণ সংখ্যা ইজ ইকুয়াল টু কত? +4, যেটি সি এর সর্বোচ্চ জারণ সংখ্যা, যেটা সি এর কী জারণ সংখ্যা? সর্বোচ্চ জারণ সংখ্যা। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে কোনো একটা বিক্রিয়াতে বাঁদিকে যদি CO2 থাকে, তাহলে তার জারণ, ধর এর সাথে কেউ একটা বিক্রিয়া করে বাঁদিকে CO2 আছে, তাহলে বাঁদিকে যে CO2 আছে, তাহলে ডান দিকেও তো C দেয়া কোনো একটা যৌগ তৈরি হবে। সেই যে সি দেয়া যৌগ তৈরি হবে, এই সি দেয়া যৌগের জারণ সংখ্যাটা কোনো মতেই +6 বা +5 এটা হবে না। কেন হবে না? কারণ কার্বনের সর্বোচ্চ জারণ সংখ্যা হচ্ছে +4। তার মানে এখানে কার্বনের জারণ সংখ্যাটা কোনো মতেই এদিকে গিয়ে বৃদ্ধি পাবে না। তাহলে জারণ সংখ্যা যদি বৃদ্ধি না পায়, তাহলে কার্বন ডাইঅক্সাইডের কোনো দিনও নিজের জারণ হবে না। আর নিজের যদি জারণ না হয়, তাহলে কার্বন ডাইঅক্সাইড কোনো দিনও বিজারক দ্রব্য রূপে কাজ করতে পারবে না। তার মানে কোনো যৌগে যদি কোনো একটা মৌলের জারণ সংখ্যা সর্বোচ্চ অবস্থায় থাকে, তাহলে সেটা কখনোই বিজারক দ্রব্য হিসেবে কাজ করবে না। ঠিক আছে, যদি জারক দ্রব্য দিত তাহলে উল্টোভাবে ব্যাখ্যাটা হতো। ঠিক আছে, তো এই টাইপের কোশ্চেন তোরা এবার খুঁজবি, জারক দ্রব্য, বিজারক দ্রব্য, এই টাইপের কোশ্চেনটা খুঁজবি। ভিডিওটা এটা যদি অসুবিধা হয় একবার রিপিট করে দেখবি। আশা করি আমি পুরো ভেঙে ভেঙে বুঝিয়েছি, তোদের আশা করব বুঝতে খুব একটা সমস্যা হয়নি। আচ্ছা, এই প্রবলেমটা করালাম। এরপরে আমি চলে যাব, একজন বলেছে যে স্যার ব্যালেন্সটা একটু করিয়ে দিতে, সমতা বিধানটা একটু করাতে। সমতা বিধান করানো মানে হচ্ছে আয়ন ইলেকট্রন মেথডে আমি সমতা বিধানটা জাস্ট একটু রিক্যাপ করে দিচ্ছি। এখানে কিন্তু সবগুলোই মনে রাখবি, পুরো একটা টপিক ধরেই আমি যদি সারাদিন চালিয়ে যাই, তাহলে আমাদের কোনো লাভ হবে না, আমরা চ্যাপ্টারগুলোকে কভার করতে পারবো না। তাও 2 মাসে পারবো না, যে কটা চ্যাপ্টার করা যায় আমরা চেষ্টা করে যাচ্ছি। হ্যাঁ, বাড়িতে ট্রিমেন্ডাস পরিশ্রম করতে হবে, কিন্তু মাথায় ঢুকিয়ে নে, প্রচণ্ড পরিশ্রম করতে হবে। পড়ে যা,
এবং এবছর না পেলে দেখবি পরের বছরেও কাজে লাগবে। পরিশ্রম কখনো বিফলে যাবে না, ঠিক আছে? তো একটা বিক্রিয়ার ব্যালেন্স আমি একটু করিয়ে দিই। ধর এই বিক্রিয়াটা একটা করিয়ে দেবো, বাকিগুলো একটু নিজেরা একটু দায়িত্ব নিয়ে দেখবি। এবং এই ব্যালেন্স থেকেই আমি একটু পরেই এমসিকিউতে চলে যাব, ঠিক আছে? এটা একটু বুঝে নিতে হবে, এমসিকিউতে কিন্তু কাজে লাগবে। ধর এই রিয়াকশানটা আছে, এটাকে ব্যালেন্স করব, ঠিক আছে? তো এটাকে যখন ব্যালেন্স করব তখন আমরা কি করব, আমরা সবার প্রথমে কার জারণ হচ্ছে আর কার বিজারণ হচ্ছে আমি দেখব। এখানে এফির জারণ সংখ্যা +2 থেকে +3 হচ্ছে, তার মানে এফিটা ফেরাস থেকে ফেরিক হচ্ছে, তাহলে এখানে এফি পরমাণুর জারণ হচ্ছে। এখানে -1 থেকে +2 হচ্ছে না, এখানে এমএনের জারণ সংখ্যা বার করবি +7। আবার বলছি, এই জারণ সংখ্যা বার করার জন্য 11-এর যে ক্লাসটা দিয়েছি ইউটিউব চ্যানেলে আর আমার গ্রুপে, ওটা একবার দেখে নিবি, তাহলে এগুলো ইজি হয়ে যাবে, সব করিয়ে দিয়েছি আমি। ওই জন্য 11কে ওই ক্লাসটা করিয়েছি, তোদের সুবিধা হবে বলে। তাহলে +7 থেকে +2, তাহলে এটা এখানে কী হচ্ছে, বিজারণ। যাই হোক, এটা একটু জানলে সুবিধা হয়, না জানলেও কোনো অসুবিধা নেই। তাহলে এখানে আমরা জারণ অর্ধবিক্রিয়া, জারণ একটা বিক্রিয়ার মধ্যে জারণ অর্ধবিক্রিয়া হয় আর বিজারণ অর্ধবিক্রিয়া হয়, দুটো বিক্রিয়াকে যোগ করলে একটা গোটা জারণ বিজারণ বিক্রিয়া হয়, যেটাকে বলছি রেডক্স রিয়াকশান, ঠিক আছে? রেডক্সটাকে যদি ভাঙি দেখ, রিডাকশান প্লাস অক্সিডেশন, জারণ বিজারণ, এটা মিলে হচ্ছে রেডক্স, ঠিক আছে? তো জারণ বিক্রিয়া কোনটা হচ্ছে, Fe2+টা জারিত হয়ে গিয়ে কী তৈরি করছে, Fe3+। কী হচ্ছে এখানে চেঞ্জটা, দেখ একটা ইলেকট্রন ত্যাগ করলেই Fe2+টা হয়ে যাচ্ছে Fe3+, ঠিক আছে? তো এখানে Fe2+ একটা ইলেকট্রন ত্যাগ করে চলে যাচ্ছে Fe3+, এটা হচ্ছে জারণ অর্ধবিক্রিয়া। আচ্ছা, মেন যে সেকার, এইটা একটু ইম্পর্টেন্ট, এই স্টেপটা একটু ভালো করে শিখে নিবি। বিজারণ অর্ধবিক্রিয়া, বিজারণ অর্ধবিক্রিয়া, এটা একটু কী করে করছি, দরকার হলে রিপিট করে করে দেখে দেখে একটু করে নিবি। হ্যাঁ, MnO4- থেকে তৈরি হচ্ছে Mn2+, ঠিক আছে? MnO4- থেকে তৈরি হচ্ছে Mn2+। তো প্রথম নিয়ম হচ্ছে, বাঁদিকে যতগুলো অক্সিজেন থাকে, প্রথম নিয়ম হচ্ছে, আবারও বলছি, পরমাণু মেলাতে হবে, পরমাণু মেলাতে হবে ফার্স্ট। তো বাঁদিকে যতগুলো অক্সিজেন থাকে আমি ডান দিকে তত অণু জল দিয়ে দেবো প্রথমেই। বাঁদিকে কতগুলো অক্সিজেন আছে, 4টে, আমি প্রথমেই ডান দিকে ততগুলো অণু জল দিয়ে দেবো। তাহলে কেন ততগুলো অণু জল দিচ্ছি, দেখ 4টে অক্সিজেন পরমাণু এদিকে আছে, আর এক একটা জলের অণুতে কটা করে অক্সিজেন পরমাণু আছে, একটা করে, তাহলে এখানে কটা জলের অণু দেবো, 4টে। আচ্ছা, 4টে যেই জলের অণু দিলাম, দেখ এই দিকে 8টা হাইড্রোজেন এক্সট্রা হয়ে গেছে, যেটা এদিকে নেই, তার জন্য আমি কি করব, এই দিকটাকে 8H+ করে দেবো, তাহলে বাঁদিকে 8টা হাইড্রোজেন হয়ে গেল। তাহলে সব পরমাণু মিলে গেছে, Mn মিলে গেছে, H মিলে গেছে, O মিলে গেছে, সব মিলে গেছে। এবার আমরা চার্জ ব্যালেন্স করব, চার্জটা ব্যালেন্স করব, দুদিকের চার্জটা মিলিয়ে দেবো। দেখ এদিকে -1 আছে আর 8টা প্লাস আছে, তাহলে এদিকে কটা প্লাস বেঁচে আছে, 7টা প্লাস বেঁচে আছে। আর ডান দিকে দেখ কটা প্লাস বেঁচে আছে, 2টো প্লাস বেঁচে আছে। মানে এখানে আমাকে কত করতে হবে, 5 বিয়োগ করতে হবে। 5 বিয়োগ করতে হবে মানে আমি ইলেকট্রন 5টা যোগ করব। কেন, কারণ ইলেকট্রনের আধান ইটসেলফ নেগেটিভ, তাহলে নেগেটিভ আর পজিটিভ এটা নেগেটিভ হয়ে যাবে, তার মানে 5 বিয়োগ করা মানে 5টা ইলেকট্রন যোগ করব। ব্যাস, কমপ্লিট হয়ে গেল ব্যালেন্স। এবার কি করব, ইলেকট্রন কাটবো, তাহলে এই সমীকরণকে 5 দিয়ে গুণ করব, এই সমীকরণকে 1 দিয়ে গুণ করব, দিয়ে দুটোকে যোগ করে দেবো। ইলেকট্রন কাটতে হবে আমায়, ঠিক আছে? আমি এটাতেই করে দিচ্ছি, হ্যাঁ, এটাতেই করে দিলাম। দেখ ইলেকট্রন ইলেকট্রন কেটে গেল, এবার পুরোটাকে যোগ করে দিবি, বাঁ দিকেরটা বাঁ দিকে করবি, ডান দিকেরটা ডান দিকে করবি। তাহলে Fe2+ 5টা, MnO4- 1টা, H+ কতগুলো হলো, 8টা। আচ্ছা, ডান দিকে হচ্ছে 5টা Fe3+ প্লাস Mn2+ 1টা প্লাস 4 অণু জল। এগুলো থেকে MCQ থাকতে পারে। কীরকম MCQ থাকতে পারে আমি তোদের এক্ষুনি করিয়ে দিচ্ছি, একটা MCQ এখান থেকে আমি করিয়ে দিচ্ছি, ঠিক আছে? এরকম MCQ কিন্তু থাকতে পারে। ব্যালেন্সটা অসুবিধা হলেই রিপিট দেখবি, হ্যাঁ, আমি বারবার বলছি না, রিপিট দেখবি। তো এই ইকুয়েশানটা ব্যালেন্সটা একবার ভালো করে বুঝে নিবি, নোট ডাউন করে, দিয়ে ইলেকট্রন কেটে দিয়ে অপনয়ন পদ্ধতির মতো এটাকে 5 দিয়ে গুণ করলাম, এটাকে 1 দিয়ে। কেন 5 দিয়ে গুণ করলাম, কারণ এখানে
ইলেকট্রন ছিল 5টা, তাই এটাকে 5e করতে হলো, দিয়ে এবার দুদিকটা যোগ করে দিলাম, ইলেকট্রন ইলেকট্রন কেটে গেল। যেখানটায় অসুবিধা হবে ভিডিওটাকে একটু ব্যাক করে শুনে নিবি। আচ্ছা, তাহলে এই টাইপের একটা প্রবলেমে যাই। ইন দি ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন, নিচে একটা কেমিক্যাল ইকুয়েশন ব্যালেন্স করা আছে। ব্যালেন্সটা আমি লিখছি, দেখ। এই টাইপের এমসিকিউ ফেস করতে পারিস, ভালো এমসিকিউ কিন্তু। ঠিক আছে, এবার এখানে তোকে এমসিকিউ অপশান থাকবে এ বি সি ডির মান। তার মানে তোকে এখানে কী করতে হবে, এ বি সি অ্যান্ড ডি এগুলোকে বার করতে হবে, মানে ইকুয়েশানটা ব্যালেন্স করতে হবে। দেখ এমসিকিউটা কী সুন্দর দিয়েছে, ইকুয়েশানটা দিয়ে দিয়েছে, এ বি সি ডি বসিয়ে দিয়েছে। এবার বলেছে ফাইন্ড আউট দি ভ্যালুজ অফ এ বি সি ডি, এগুলোকে বার করতে হবে। ঠিক আছে, তো আমরা কি করব, কোশ্চেনটা টুকে নেওয়ার পর আমরা এই ইকুয়েশানটাকে ব্যালেন্স করব। ব্যালেন্স করার পর এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, দেখব কত কত মানগুলো বেরোচ্ছে। মুছে দিলাম, এখানেই করি। ঠিক আছে, এই ইকুয়েশানটা তাহলে আমরা কী করবো, এবার ব্যালেন্স করব। আচ্ছা, এখানে জারণ বিজারণটা তুই ইচ্ছে করলে করতে পারিস। এখানে জারণ সংখ্যা -1, এখানে জারণ সংখ্যা কত 0, ওদিকে -1 আর এদিকে হচ্ছে 0। ঠিক আছে, তাহলে ব্যালেন্সটা করার জন্য আমাকে কি করতে হবে, দুটো সমীকরণকে কি করতে হবে, আমাদের আলাদা আলাদাভাবে জারণ অর্ধবিক্রিয়া বিজারণ অর্ধবিক্রিয়া হিসেবে করতে হবে। এবার খেয়াল করে দেখ, এখানে ডান দিকে I2, এখানে কিন্তু আয়োডিনের উৎস বাঁ দিকে দুটো আছে, ডান দিকে কিন্তু আয়োডিনের উৎস কিন্তু কটা আছে, একটা আছে। ঠিক আছে, তাহলে এখানে একটা বিক্রিয়া হবে I- থেকে I2, আর একটা বিক্রিয়া হবে IO3- থেকেও I2। দুটোই গিয়ে তো I2-তে শেষ হচ্ছে, এখানে তো আদার্স কিছু নেই। তাহলে আদার্স কিছু না থাকলে এখানে দুটোই I2-তে গিয়ে শেষ হচ্ছে। তাছাড়াও জারণ সংখ্যা বার করে দেখবি, এটা থেকে একবার জারণ হচ্ছে আর এটা থেকে একবার গিয়ে বিজারণ হচ্ছে। ঠিক আছে, তো এবার ব্যালেন্সটা আমরা করব। প্রথম মেলানোর বিষয় হচ্ছে, তোকে তো আর এখানে লিখতে হচ্ছে না জারণ অর্ধবিক্রিয়া বিজারণ অর্ধবিক্রিয়া, তার জন্য বলছি জারণ বিজারণ এখানে মার্কিং করার প্রয়োজন নেই, তোরা এখানে এমনি করে দিতে পারিস। ঠিক আছে, রাফে করবি তো অসুবিধা নেই। তাহলে I- থেকে I2, প্রথম মেলানোর নিয়ম হচ্ছে পরমাণু মেলাতে হয়। এখানে ডান দিকে আয়োডিন পরমাণু কটা আছে, দুটো। তাহলে আমি প্রথমেই এদিকে কটা দেবো, 2I- দেবো, এদিকে আমি দেবো 2I- দিয়ে আমি এদিকে কি করব, চার্জটা মেলাবো। তাহলে এদিকে দেখ দুটো নেগেটিভ আছে, তো তাহলে এখানে আমাকে কি করতে হবে, -2E। তাহলে এখানে ইলেকট্রন এক্সেস ছিল, তাহলে এখানে কি করে মেলালাম দেখ, যদি বুঝতে না পারিস, 2I- আছে, মানে এখানে কত আধান আছে, দুটো I- আছে, মানে -2 আর এদিকে কত আধান আছে, 0। তাহলে এখানে আমায় কী করতে হবে, অবভিয়াসলি +2 করতে হবে। আচ্ছা, +2 করা মানে ইলেকট্রন বিয়োগ করব। ইলেকট্রনের সামনে, ইলেকট্রনের নিজের আধান নেগেটিভ, তাই আমি সামনে যেটা দেবো উল্টো চিহ্নটা দেবো। ঠিক আছে, তাহলে এটা গেল 1 নম্বর সমীকরণ। আচ্ছা, 2 নম্বর সমীকরণ, প্রথমে অবশ্যই এখানে কি করতে হবে, 2 দিয়ে গুণ করতেই হবে। ঠিক আছে, কেন 2 দিয়ে গুণ করলাম, কারণ এখানে I2 আছে, দুটো এখানে I দিয়ে মেরে নিলাম। নেক্সট করব কি, বাঁদিকে যতগুলো অক্সিজেন আছে ডান দিকে তত অণু আমি কি করব, জল দেবো। দেখ 6টা দিলাম, 3টে নয়, 6টা। কেন, কারণ এখানে 3 দুগুণে 6 হয়ে গেছে, 3 দুগুণে 6 হয়ে গেছে বলে ডান দিকে আমি 6 অণু কী করলাম, জল দিলাম। আচ্ছা, ডান দিকে 6 অণু জল দেওয়ার ফলে এখানে হাইড্রোজেন কটা হয়ে গেছে, 12টা। তাহলে এখানে 12H+ দিলাম, 12টা H+ দিলাম। 12টা H+ দেওয়ার পর আমি দুদিকের চার্জ মেনটেন করব। দুদিকের চার্জ যখন মেনটেন করব, তো এদিকে দুটো মাইনাস হচ্ছে আর 12টা প্লাস হচ্ছে, মানে কটা প্লাস বেঁচে আছে, 10টা প্লাস বেঁচে আছে। আর এদিকের চার্জ কিন্তু 0, তার মানে এখানে আমি কি করব, +10E করব। কেন প্লাস করলাম, কারণ এখানে 10 বিয়োগ করতে হবে, 10 বিয়োগ করা মানে ইলেকট্রন 10টা যোগ করব।
ঠিক আছে, তার মানে এই সমীকরণটাকে আমি 5 দিয়ে গুণ করব, এটাকে আমি 1 দিয়ে গুণ করব। তাহলে এটাকে যদি 5 দিয়ে গুণ করি কি হচ্ছে দেখ, 10i মাইনাস 10 ইলেকট্রন ইকুয়াল টু 5i2 হলো। আচ্ছা, এটাকে কিছু দিয়ে গুণ করছি না, তাহলে 2iO3 মাইনাস প্লাস 12টা H প্লাস প্লাস 10টা ইলেকট্রন মাইনাস অ্যারো দিয়ে I2 প্লাস 6H2O। তাহলে এবারে এ দুটোকে যোগ করে দেবো, যোগ করে দিলে 10E কী হচ্ছে, 10E আর 10E কেটে যাচ্ছে 10E কেটে যাচ্ছে। আচ্ছা, 10E যদি কেটে যায়, যেগুলো পড়ে আছে সেগুলোকে লিখছি দেখ, 2iO3 মাইনাস পড়ে আছে প্লাস 10টা I মাইনাস পড়ে আছে প্লাস 12টা H প্লাস পড়ে আছে। ওদিকে যোগ করে দেবো I2 6টা I2 আর 6টা জল, 6টা I2 আর 6টা জল। এবার কোনটা ABCD বলেছে সেটা দেখলেই আমার উত্তর বেরিয়ে যাবে। কিন্তু এখানে একটা ভালো বিষয় দেখবি, কোশ্চেনটা যেটা ছিল IO3 মাইনাসের সামনে ABCD কিছুই দেওয়া ছিল না। তুই এখানে মজাটা দেখ, এটা 2, এটা 10, এটা 12, এটা 6, এটা 6। তাহলে আমি কি করব, সবকটা জোড় সংখ্যা আছে, তাই আমি সবকটাকে 2 দিয়ে ভাগ করে দেবো। ঠিক আছে, তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করলে IO3 মাইনাস প্লাস 5টা I মাইনাস প্লাস 6টা H প্লাস অ্যারো দিয়ে 3টে I2 আর এখানে হয়ে গেল 3টে জল। তাহলে এবার ABCDর মান তোরা পেয়ে যাবি। হ্যাঁ, A হবে 5, B হবে 6, C হবে 3, D হবে 3। A5, B6, C3, D3। ঠিক আছে, MCQ কমপ্লিট। রিপিটে দেখে নিবি অসুবিধা হলে। নেক্সট প্রবলেমে যাই, আর একটা প্রবলেমে যাই এই ব্যালেন্স সংক্রান্ত। বলছে হাউ মেনি মোলস of K2Cr2O7 can be reduced by 1 mole SN2+, by 1 mole SN2+। ঠিক আছে, আচ্ছা, K2Cr2O7 মানে হচ্ছে কি, Cr2O7, এই আইডিয়াগুলো একটু আনতে হবে। K2Cr2O7 মানে হচ্ছে Cr2O7 2-। ঠিক আছে, আর এখানে বলেছে এসএনটা কি বলেছে, 2+। তাহলে এসএনটা আমি এখানে বিক্রিয়াটা যদি লিখতে চাই, এসএনটা 2+। আচ্ছা, Cr2O7 সাধারণত ডান দিকে গিয়ে কি হয়, Cr3+ তৈরি করে, আর এসএনটা 2+টা ডান দিকে গিয়ে কি হয়ে যায়, SN4+ তৈরি করে। ঠিক আছে, এই আইডিয়াগুলো একটু রাখতে হবে। বিক্রিয়াটা এদিকে H+ আর এদিকে হচ্ছে জল। এবার এই বিক্রিয়াটাকে আমাদের কি করতে হবে, ব্যালেন্স করতে হবে বিক্রিয়াটাকে। সবার প্রথম এই বিক্রিয়াটাকে ব্যালেন্স করতে হবে। ঠিক আছে, তাহলে বাঁদিক ডান দিক বুঝে গেলি কীভাবে করতে হবে। K2Cr2O7 মানে হচ্ছে Cr2O7 2-। আচ্ছা, কার সাথে বিক্রিয়া করছে, 1 মোল SN2+-এর সাথে বিক্রিয়া করছে। ঠিক আছে, তো এদিকে তৈরি হচ্ছে Cr3+ SN4+। ব্যালেন্স ছাড়া এই অঙ্কটা তো এই কোশ্চেনটা আমরা করতে পারবো না। তাহলে ব্যালেন্সটা আরেকবার শেখাই, এটা করতে গিয়েও ব্যালেন্স শেখা হবে। Cr2O7 2-, এদিকে কি তৈরি করছে, Cr3+। ঠিক আছে, দেখ এটাকে কীভাবে ব্যালেন্স করব। এখানে কটা Cr আছে, 2টো, তাহলে এখানে প্রথমেই দিয়ে দেবো Cr2 Cr3+। তারপরে সেই একই নিয়ম, বাঁ দিকে যতগুলো অক্সিজেন আছে 7টা, ডান দিকে তত অণু জল দেবো। তাহলে ডান দিকে কত অণু জল দিলাম, 7H2O দিলাম। ডান দিকে যে 7H2O দিলাম, এদিকে কত হয়ে গেল, 14H+। 7 দুগুণে 14, তাহলে 14H+। এবার ইলেকট্রন ব্যালেন্স করব, এদিকে চার্জ ব্যালেন্স করব। এদিকে মোট কটা প্লাস হয়েছে, 6টা। এদিকে মোট কটা প্লাস হয়েছে, 12টা। তাহলে এখানে কত বিয়োগ করতে হবে, 6 বিয়োগ করা মানে 6টা ইলেকট্রন যোগ করব। ব্যাস, তাহলে একটা ব্যালেন্স হয়ে গেল। আরেকটা কি করব, আরেকটা খুব ইজি, SN2+টা তৈরি হচ্ছে SN4+। তাহলে এখানে ইলেকট্রন কটা, 2টো ইলেকট্রন ছাড়ছে, 2টো ইলেকট্রন ছাড়ছে।
তাহলে এই সমীকরণটাকে আমরা কত দিয়ে গুণ করব? 3 দিয়ে, আর এটাকে 1 দিয়ে। 3 দিয়ে গুণ করলে দেখ 6টা ইলেকট্রন হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি এইখানেই করে দিচ্ছি। হ্যাঁ, এটাকে 3 দিয়ে গুণ করলাম, এটা 6 হয়ে গেল, 3 দুগুণে, এটা 3 হয়ে গেল। এবার এটাকে যোগ করে দিবি, বাঁ দিক ডান দিক যোগ করে দিবি। তাহলে কি হবে? Cr2O7 2 মাইনাস প্লাস 3SN2 প্লাস প্লাস এটা কেটে গেছে 14H প্লাস অ্যারোর ওপাশে আছে 2Cr3 প্লাস প্লাস 3SN4 প্লাস প্লাস 7H2O, 7টা জল। এই হচ্ছে আমাদের ব্যালেন্স ইকুয়েশান। Cr2O7 2 মাইনাস 14H প্লাস 3SN2 প্লাস, আর ডান দিকে আছে 2Cr3 প্লাস 3SN4 প্লাস আর 7টা জল। এই হচ্ছে আমাদের ব্যালেন্স ইকুয়েশান। এইবার আমি এমসিকিউটার দিকে যাব। খুব সুন্দর এমসিকিউ, কিন্তু আমি এই টাইপের একটা করাচ্ছি মানে তোদের কিন্তু বাড়িতে একটু প্র্যাকটিস করতে হবে, আমিও দেবো কাজ। ঠিক আছে, তো এইবার কি করব, কি বলেছে দেখ, বলেছে হাউ মেনি মোলস অফ K2Cr2O7 ক্যান বি রিডিউসড বাই 1 মোল SN2 প্লাস, মানে 1 মোল SN2 প্লাসের দ্বারা কত মোল K2Cr2O7 বিজারিত হবে, রিডিউসড হবে। ঠিক আছে, এখানে দেখ 3 মোল SN2 প্লাস, 3 মোল SN2 প্লাস রিডিউস করছে 1 মোল K2Cr2O7কে, এর সামনে 1 আছে, তাহলে 3 মোল রিডিউসড করছে 1 মোলকে, তার মানে 3 মোল SN2 প্লাস রিডিউসড, 3 মোল SN2 প্লাস রিডিউস 1 মোল K2Cr2O7। তাহলে আমি এখানে ইকুইভ্যালেন্ট করে দিলাম 3 মোল SN2 প্লাস রিঅ্যাক্ট হচ্ছে কার সাথে? 1 মোল K2Cr2O7, এটা করছে। এবার তুই কি জানতে চেয়েছে ওরা? এখানে দেখ 3 মোল বিক্রিয়া করছে 1 মোলের সাথে, ওরা কি জানতে চেয়েছে? বলেছে 1 মোল SN2 প্লাস, ঐকিক নিয়ম করছি। তাহলে 1 মোল SN2 প্লাস রিডিউস করবে কতটাকে? এই তো হয়ে গেল। তাহলে উত্তর কত হয়ে গেল? 1/3। উত্তর হয়ে গেল 1/3 মোল। খুব সোজা তো, দেখ না, 3 মোল SN2 প্লাস রিডিউস করছে 1 মোলকে, তাহলে 3 মোল SN2 প্লাস রিডিউস করছে 1 মোলকে, তাহলে 1 মোল SN2 প্লাস রিডিউস করবে, এই 3টা নিচে চলে গেল 1/3 মোলকে। তাহলে এখানে এমসিকিউটার উত্তর হবে কত? 1/3। আচ্ছা, এই রেডক্স টপিকে আর কি পড়বি? বই থেকে না কয়েকটা সংজ্ঞার উদাহরণ দেখবি। হ্যাঁ, যে সংজ্ঞাগুলো হচ্ছে আমি বলছি দেখবি, অসামঞ্জস্য বিক্রিয়া, শতজারণ বিজারণ বিক্রিয়া, এরম দেখবি 2-3টে সংজ্ঞা পরপর বইতে আছে, যাদের ইংরাজি হচ্ছে ডিসপ্রপোর্শনেশন রিয়াকশান, ডিকম্পোজিশন রিয়াকশান, কম্পোপোর্শনেশন রিয়াকশান। এই বিক্রিয়াগুলোর একটু করে উদাহরণ দেখে রাখবি। আমি এই সংক্রান্ত উদাহরণের এমসিকিউ বাড়িতে দেবো। কিরম এমসিকিউ? ধর একটা বিক্রিয়া দিয়ে দিয়েছে, বিক্রিয়াটা দিয়ে দেওয়ার পর তোদের জিজ্ঞেস করেছে যে নিচের বিক্রিয়াটি, ওপরের বিক্রিয়াটি কী ধরনের বিক্রিয়া। তাহলে তুই যদি সংজ্ঞাগুলো বা উদাহরণগুলো না জানিস তাহলে এমসিকিউটা করতে পারবি না। তাহলে এই উদাহরণগুলো একটু দেখে নিবি বই থেকে। অসামঞ্জস্য বিক্রিয়া, শতজারণ বিজারণ বিক্রিয়া দেখবি পরপর পাবি। হ্যাঁ, কম্পোপোর্শনেশন, ডিসপ্রপোর্শনেশন, ওই জায়গাগুলো একটু দেখে নিবি। তাহলে এই টপিকটা, রেডক্সের টপিকটা কমপ্লিট হয়ে যাবে। এরপর একটু এমসিকিউ আরও আমাদের প্র্যাকটিস করতে হবে। এরপর আজকে চলে যাব টাইপ 5-এ। টাইপ 5-এ চলে যাব। টাইপ 5টা কি? নিউট্রালাইজেশন রিয়াকশান। ঠিক আছে, নিউট্রালাইজেশন রিয়াকশান মানে প্রশমন বিক্রিয়া। ঠিক আছে, তো প্রশমন বিক্রিয়ায় করানোর সময় তোদের একটুখানি কিন্তু নর্মালিটি, মোলারিটি এগুলো অল্প অল্প লাগবে। তোদের তো বাড়িতে দেখতে বলেছি, তো আজকে নর্মালিটিটা দিয়েই আমাদের এখানে কাজ হয়ে যাবে। তো এখানে আমি একটা এর ফর্মুলা লিখি। এই ফর্মুলাটা নিশ্চয়ই তোরা প্র্যাকটিক্যালে করেছিস ক্লাস 11-এ। এই ফর্মুলাটা মনে রাখবি, V1S1 = V2S2। এখানে একটা জিনিস মনে রাখবি, এই যে S1 বল, V1 V2টা হচ্ছে ভলিউম, S1 অ্যান্ড S2 এরা হচ্ছে স্ট্রেন দ্রবণের। এই কনসেন্ট্রেশনটা কিসে দেওয়া থাকবে? এটা কিন্তু নর্মালিটি, মানে অনেক সময় বইতে এরম লেখা থাকে, তোরা এটাও মনে রাখতে পারিস, N1
সরি, তো এর নামও লিখতে পারিস V1N1 ইকুয়াল টু V2N2। এই এন মানে হচ্ছে নর্মালিটিতে, মানে মোলারিটি দেওয়া থাকলে সেটাকে কনভার্ট করে নিতে হবে নর্মালিটিতে, ঠিক আছে। তো এই ফর্মুলার অঙ্ক আমি এক্ষুনি করাবো। V1টা হচ্ছে দ্রবণের ভলিউম, S1টা হচ্ছে দ্রবণের নর্মালিটি কত, V2টা হচ্ছে যে প্রথম বিক্রিয়া প্রোডাক্ট হচ্ছে বা যা দুজনের বিক্রিয়া করছে তার ভলিউম, আর হচ্ছে তার নর্মালিটি। S1 S2টা স্ট্রেংথ অফ দ্য সলিউশন, কিন্তু স্ট্রেংথ মানে এখানে মোলারিটিতে হবে না, এখানে নর্মালিটি স্ট্রেংথ। তো আজকে আমরা প্রথম যে এমসিকিউটা করব সেই এমসিকিউটার প্রবলেমটাই আমি শেখাবো কীভাবে নর্মালিটি থেকে মোলারিটি থেকে নর্মালিটিতে যেতে হয়, বা এই জাতীয় জিনিস, ঠিক আছে। তো এই জাতীয় জিনিস তোদের নর্মালিটির সংজ্ঞাটা শুরুতেই পড়তে হবে, নইলে তোরা বুঝতে পারবি না। আমি প্রবলেমের ভেতরেই তোদের এই নর্মালিটি থেকে মোলারিটির চেঞ্জটা করিয়ে দিচ্ছি, ঠিক আছে। ওই ফর্মুলায় আমরা এখন কি ফর্মুলা অঙ্ক করবো, V1S1 ইকুয়াল টু V2S2, বা এই রূপটা অনেক সময় এইভাবে মনে রাখতে পারিস, V1N1 সমান V2N2, ঠিক আছে। আচ্ছা, ক্যালকুলেট দি ভলিউম of the 0.1 molar NaOH needed for the neutralization of 20 ml of 0.05 molar oxalic acid বলেছে ক্যালকুলেট দি ভলিউম, মানে V1টা বার করতে বলেছে। ক্যালকুলেট দি ভলিউম অফ 0.1 মোলার NaOH, ঠিক আছে। তোদের এখানে S1টা দেওয়া আছে, কিন্তু মোলারিটিতে দেওয়া আছে, ওটা নর্মালিটিতে নিয়ে যেতে হবে। মানে নিডেড ফর দি নিউট্রালাইজেশন অফ, এটা হচ্ছে V2, এটা হচ্ছে S2 বলবো না, এটাকেও নর্মালিটিতে নিয়ে যেতে হবে। মানে দুটো স্ট্রেংথই মোলারিটিতে দেওয়া আছে, আমাদের প্রথমেই নর্মালিটিতে নিয়ে যেতে হবে, ঠিক আছে। তো নর্মালিটিতে দেখ কীভাবে নিয়ে যাব। প্রথমটা করি, 0.1 মোলার NaOH ইজ ইকুয়াল টু বা ইকুইভ্যালেন্ট টু কী হবে, 0.1 নর্মাল NaOH। মানে এখানে কিছু দিয়ে গুণ করতে হলো না। কেন হলো না? কারণ এখানে এই NaOH-এর যোজ্যতা যদি বলিস, এনের যোজ্যতা হচ্ছে Na প্লাস, OH-এর যোজ্যতা হচ্ছে OH মাইনাস, দুজনকারই যোজ্যতা কত, 1। তাই এখানে নর্মালিটি আর মোলারিটি সেম হয়। মানে এখানে যোজ্যতা যদি সমান হয় তাহলে নর্মালিটি মোলারিটি কী হবে, সমান হবে। আচ্ছা, এরপরে চলে যাই পরেরটা, এটা দেখলে একটু বুঝতে পারবি। দেখ, এত মোলার অক্সালিক অ্যাসিড ইজ ইকুইভ্যালেন্ট টু, ইকুইভ্যালেন্ট চিহ্ন দিয়ে দিলাম। অক্সালিক অ্যাসিড মানে দেখ COOH, এটা হচ্ছে অক্সালিক অ্যাসিড। তাহলে এর যোজ্যতা কী করে পাবো? আমাদের নিয়ম হচ্ছে যোজ্যতাটা দিয়ে গুণ করে দিতে হবে। মানে মোলারিটি থেকে যখন নর্মালিটিতে যাব, যোজ্যতা দিয়ে গুণ করতে হবে। তাহলে এটাকে যদি আয়নে ভাঙিস তাহলে কী হচ্ছে দেখ, COO মাইনাস আর কি হচ্ছে 2H প্লাস, ঠিক আছে। ভ্যালেন্সি ফ্যাক্টর বলতে পারিস এটাকে। তো এখানে দেখ, ক্যাটায়নের মোট আধান কত হচ্ছে, +2, দুটো H প্লাস আছে। অ্যানায়নের মোট আধান কত হচ্ছে, দুটো ক্ষেত্রেই একই আসবে, আলাদা কোনো দিনও আসতে পারে না। ক্যাটায়নের মোট চার্জ বা অ্যানায়নের মোট চার্জ সবসময় একই আসবে। তাহলে মোলারিটি থেকে যখন নর্মালিটিতে যাব তখন আমরা কি করব, ক্যাটায়নের মোট চার্জ বা অ্যানায়নের মোট চার্জ দুটো একই আসবে। এক্ষেত্রে যেটা কত ছিল, 1 ছিল, তাহলে দুটো একই আসবে। আমি সেই মানটা দিয়ে আমরা কি করব, গুণ করে দেবো। তাহলে গুণ যদি করে দিই তাহলে এইটা ইকুয়াল টু এত নর্মাল অক্সালিক অ্যাসিড ইজ ইকুয়াল টু 0. কত হচ্ছে, 1 হয়ে যাচ্ছে মনে হয়। দেখ, 1 নর্মাল অক্সালিক অ্যাসিড। নর্মাল মোলারিটি থেকে আমরা চলে গেলাম নর্মালিটিতে, ঠিক আছে। তাহলে দুটো দ্রবণেরই আমরা মোলারিটি থেকে নর্মালিটিতে চলে গেছি। এবার আমরা ওই ফর্মুলাটায় বসাবো। দেখ, প্রথম দ্রবণটার ভলিউম বলা নেই, তাহলে V1 ইন্টু এই ফর্মুলাটায় বসাচ্ছি S1। প্রথম দ্রবণটার স্ট্রেংথ ছিল কত, 0.1
ওয়ান নর্মাল NaOH। এবার নর্মালিটি থেকে আমি চলে গেছি মোলারিটিতে, মোলারিটি থেকে চলে গেছি নর্মালিটিতে, তাহলে আমরা নর্মালিটির মানটা বসাবো, যদিও একই এক্ষেত্রে দুটো, ইজ ইকুয়াল টু V2S2, V2 কত 20, S2 কত নর্মালিটিটা বসাবো, তাহলে V1 ইকুয়াল টু কত হয়ে গেল 20 ml হয়ে গেল অ্যান্সার। তাহলে খুব সোজা, তোদের এই জায়গাটা একটুখানি নোট ডাউন করে নিতে হবে খাতায়, যে নর্মালিটি থেকে এই মোলারিটি থেকে কীভাবে নর্মালিটিতে যায়। এখানটায় বুঝিয়ে দিলাম অক্সালিক অ্যাসিডের ক্ষেত্রে কী করে যায়। যেমন ধর H2SO4 যদি থাকে, দেখ H2SO4 এটাকে মনে মনে ভেঙে নে না, 2H প্লাস প্লাস SO4 2-, দেখ দুটোর ক্ষেত্রেই আধান কত হচ্ছে 2, এটার ক্ষেত্রে আধান হচ্ছে 2, তাহলে H2SO4 থাকলে সেটা যদি মোলারিটিতে থাকে তাহলে সেটাকে আমাদের নর্মালিটিতে যেতে গেলে এই যোজ্যতাগুলো দিয়ে ভ্যালেন্সি ফ্যাক্টর দিয়ে গুণ করে নিতে হয়। তো নর্মালিটিতে চলে গেলেই V1 is equal to V2S2, এই ফর্মুলায় খুব সহজেই এই অঙ্কগুলো আমরা করতে পারবো। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা আচ্ছা, এই টাইপের সেকেন্ড প্রবলেমে চলে যাই। how many ml of 1 molar H2SO4, 1 molar H2SO4, how many ml মানে ভলিউম বার করতে বলেছে, of 1 molar H2SO4 is required শর্টে লিখে দিলাম, is required to neutralize ACZD দুটোই লেখা যায়, 10 ml of 1 molar NaOH solution, 1 molar NaOH solution। ঠিক আছে, বলেছে হাউ মেনি ml, মানে দেখ এখানেও তোকে বলেছে V1টা বার করতে, এখানে স্ট্রেন দেওয়া আছে 1 molar H2SO4, তাহলে তোরা প্রথমেই 1 molar H2SO4 is equivalent to 1, এইমাত্র দেখিয়ে দিয়েছি, ইন্টু 2 নর্মাল H2SO4, মানে হচ্ছে 2 নর্মাল H2SO4 হয়ে গেল। তাহলে মোলারিটি থেকে নর্মালিটিতে চলে গেলাম। আচ্ছা, NaOH-এর ক্ষেত্রে যেটাই মোলারিটি সেটাই নর্মালিটি, কেন? কারণ যোজ্যতা এক থাকলে যেটাই মোলারিটি সেটাই হচ্ছে তার নর্মালিটি। হয়ে গেল, তাহলে এখানে মোলারিটি নর্মালিতে কনভার্ট করলে একই হয়ে গেল। এবার আমরা চলে যাব ফর্মুলায়, V1S1 ইকুয়াল টু V2S2, তাহলে V1টা বার করতে বলেছে। আচ্ছা, S1 মানে এইটা, তাহলে এখানে কত হচ্ছে এইটা 2 ইকুয়াল টু V2 10 ইন্টু S2 1, তাহলে V1 ইকুয়াল টু 5 ml, এটা বেরিয়ে গেল। তো V1 ইকুয়াল টু কত বেরোলো 5 ml। ঠিক আছে, আচ্ছা এই টাইপেরই অঙ্ক, এই ফর্মুলার নয়, একটু অন্যভাবে করতে হবে। দেখ প্রবলেমটা কি বলেছে, হাউ মেনি গ্রাম অফ NaOH will be required to neutralize 12.2 gram benzoic acid, 12.2 গ্রাম বেনজোইক অ্যাসিড বলেছে। হাউ মেনি গ্রাম মানে কত গ্রাম NaOH লাগবে নিউট্রালাইজ করতে 12.2 গ্রাম বেনজোইক অ্যাসিডকে, 12.2 গ্রাম বেনজোইক অ্যাসিডকে নিউট্রালাইজ করতে কত গ্রাম NaOH লাগবে। তাহলে এইখানে V1S1 ইকুয়াল টু V2S2 হবে না, বুঝতেই পারছিস, এখানে গ্রাম দিয়ে দেয়া। তাহলে প্রথমে আমরা বিক্রিয়াটা লিখি, এটা হচ্ছে বেনজোইক অ্যাসিড, এর সাথে কে বিক্রিয়া করছে NaOH। আচ্ছা, এরা বিক্রিয়া করে তৈরি করবে একটা অ্যাসিড একটা ক্ষার, তাহলে একটা লবণ তৈরি হবে আর তৈরি হবে জল। ঠিক আছে, অ্যাসিডের এইচটা বেরিয়ে গিয়ে সোডিয়াম দ্বারা প্রতিস্থাপিত হলো আর জল তৈরি করলো। তাহলে এখানে খেয়াল করে দেখ এদের রেশিওটা, স্টয়সিওমেট্রিক রেশিওটা কী হলো, 1 মোল বেনজোইক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করছে 1 মোল NaOH। ঠিক আছে, আচ্ছা 1 মোল বেনজোইক অ্যাসিড মানে এর ভরটা যদি আমরা বার করি,
122 গ্রাম বেঞ্জোইক অ্যাসিড হবে, আর 1 মোল NaOH মানে হচ্ছে 40 গ্রাম NaOH। ঠিক আছে, এবার তার মানে দেখ 122 গ্রাম বেঞ্জোইক অ্যাসিডকে নিউট্রালাইজ করতে 40 গ্রাম NaOH লাগে। ঠিক আছে, তাহলে 122 গ্রাম বেঞ্জোইক অ্যাসিডকে নিউট্রালাইজ করতে 40 গ্রাম NaOH লাগে। তাহলে 12.2 গ্রাম বেঞ্জোইক অ্যাসিডকে নিউট্রালাইজ করতে কত গ্রাম বেঞ্জোইক অ্যাসিড লাগবে? দেখ বোঝা গেল। আবার রিপিট করছি, 122 মানে 1 মোল নিউট্রালাইজ করছে 1 মোলকে, তাই দাঁড়ালো স্টয়কিওমেট্রিটা। তাহলে 1 মোল বেঞ্জোইক অ্যাসিড মানে গ্রামে গেলাম 122 গ্রাম বেঞ্জোইক অ্যাসিড, আর 1 মোল NaOH মানে গ্রামে গেলাম 40 গ্রাম NaOH। তাহলে 122 গ্রাম বেঞ্জোইক অ্যাসিডকে নিউট্রালাইজ করতে 40 গ্রাম NaOH এর প্রয়োজন। তাহলে 12.2 গ্রাম বেঞ্জোইক অ্যাসিডকে নিউট্রালাইজ করতে ঐকিক নিয়ম 40/122 12.2, 12.2 এটা এখানে কাটলে আগে 10 হলো, আর এই দুটো কেটে গেল, তাহলে কত হলো? 4 গ্রাম। বুঝে গেল? 4 গ্রাম হলো। তাহলে এই গেল আমাদের টাইপ, কত গেল? টাইপ 5। আচ্ছা, তো এই দুটো টাইপ তোদের প্রচুর পড়ার জিনিস বাড়িতে কিন্তু হয়ে গেছে, এবং প্র্যাকটিসের জিনিস আমি তো দেবো, এবং তোদের বারবার বলবো যে নিটের ওই যে বইগুলো বলেছি যে কোনো একটা বই থেকে এই প্রথম এই চ্যাপ্টারটা এবং জারণ বিজারণ মানে বেসিক কেমিস্ট্রির প্রথম চ্যাপ্টারটা এবং জারণ বিজারণ চ্যাপ্টারের সালে কোন এমসিকিউগুলো এসছে সলিউশন করা আছে বইতে, তোরা দেখে 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 প্র্যাকটিস করে যাবি। আমার শুধু মোরললেস এই নর্মালিটি, মোলালিটি এই 3টে টপিক মোটামুটি আমার বাকি রইল। এই 3টে টপিক আমি দোবনের ক্লাসটাও দিয়ে দিয়েছি, ক্লাস 12-এর। যাদের অসুবিধা আছে দোবনের ক্লাস 12-এর ক্লাসটা দেখে নিবি, দিয়ে নেক্সট দিন আমি নর্মালিটি, মোলারিটির ক্লাসটা করিয়ে এই চ্যাপ্টারটাকে, এই দুটো চ্যাপ্টারকে আমি শেষ করব। ঠিক আছে, আর আজকের ক্লাসটা দেখার পর পুরো কাজ যেভাবে বলেছি সেইভাবে করার পর, মানে জারণ সংখ্যার ক্লাসটা পড়ে, বই পড়ে তারপর আজকের ক্লাসটা দেখবি, এবং আজকের ক্লাসটা দেখার পর তারপর মোলালিটি আরেকবার দেখবি। ঠিক আছে, তো এই কাজগুলো হয়ে গেলে তোরা আমায়, ক্লাস দেখা হয়ে গেলে, আমার কাজ যা পাচ্ছিস কর, আমি সলিউশন দিয়ে দিচ্ছি। ক্লাস দেখা হয়ে গেলে আমি প্রত্যেককে বলবো যে কাল বা পরশু দিন বা কাল সময় মতো ক্লাস দেখা কমপ্লিট হলে আমাকে প্রত্যেকে একবার করে ফোন করবি, প্রত্যেকে তার টাইম মতো একবার করে আমাকে ফোন করবি। ঠিক আছে, ঠিক আছে, এত অবধি ক্লিয়ার কর, রেডি কর, আমি তারপর আবার নেক্সট ক্লাস দিয়ে দেবো।